আমরা অ্যান্টিসিপেশনে না গিয়ে আমরা একটু দেখি, কারণ বিষয়গুলো নিয়ে তো তদন্ত হচ্ছে। যেমন বেনজিরের ব্যাপারে তদন্ত হচ্ছে, ডক্টর মতিউরের ব্যাপারে অলরেডি তদন্ত শুরু হয়েছে, আমরা যতদূর জানি। এবং একটা জিনিস শুনেন, দুর্নীতি হচ্ছে অনেক, দুর্নীতি হচ্ছে অনেক, দুর্নীতি হচ্ছে, কিন্তু তদন্ত হচ্ছে। আগে অনেক অফিসারই কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির তদন্ত হতো না, তারা নির্বিঘ্নে রিটায়ার করে চলে যেতেন। আমি যদি এখন রাজস্ব বিভাগের কথা বলি, এনবিআর, আমি আজকে যদি নাম বলি, আমি নামই বলে ফেলি, বলতে অসুবিধা কোথায়? আপনার আবু হেনা, উনি কাস্টমস এর মেম্বার ছিলেন, প্রথম ছিলেন অ্যাডমিনে, পরে ছিলেন কাস্টমস মেম্বার, কাস্টমস পরে ছিলেন মেম্বার অ্যাডমিন, এবং এক সময় তিনি চিটাগাং এর কমিশনার, কাস্টমস এর কালেক্টরও ছিলেন, সি কাস্টমসে। এই ভদ্রলোক তো এমপি ইলেকশনও করেছেন বিএনপি থেকে, টেক্সাসে মারা গিয়েছেন। টেক্সাসে তো তার দুইটা বাড়ি, বাড়িধারাতে বাড়ি আছে, উত্তরাতে বাড়ি আছে, সে আমলে। দেন আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ মাস্টার্স। শুধু তাই নয়, টাকা হলে যা হয়। উনি ওনার আগের স্ত্রী, উনি কিন্তু ওনার শ্বশুর ওনাকে পড়িয়েছিল। ওনার প্রথম স্ত্রীর লেখাপড়া তেমন ছিল না, তাই প্রথম স্ত্রী দিয়ে আর মন বসে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রিতে পড়া এক মেয়েকেও উনি বিয়ে করেছিলেন। কিন্তু ওনার দুই ছেলে আমেরিকাতে থাকতো, বাবার এই দ্বিতীয় বিবাহ শুনে তারা আমেরিকা থেকে মার কাট করে ফিরে এসে বাবাকে চার্জ করার পরে সেই মেয়েকে বাধ্য হয়ে উনি আবার তালাকও দিয়েছিলেন। এই ধরনের ঘটনা কিন্তু এই যে কাস্টমস ট্যাক্স বিভাগে আছে। এখানে প্রফেসর ডক্টর তাজ হাশমি, উনি বোধহয় চলে যাচ্ছেন। তো এখানে 74 সালের ফেমিন সম্পর্কে বা দুর্ভিক্ষ সম্পর্কে তাজ হাশমি স্যারও বলে গেলেন, এবং রীতা আপা আছেন, উনি শোতে এখন আছেন। তো সে বিষয়টি যেভাবে বললেন, আমি তার সাথে একমত পোষণ করছি না। কারণ 74 সালের দুর্ভিক্ষ তৈরি করেছিল আমেরিকা, এটা সবাই জানে, এবং এটা যেন আর্টিফিশিয়াল ক্রিয়েশন অফ ফ্যামিন ইন 1974। এবং আপনারা জানেন, এটা আপনারা দেখলেও বলবেন যে আমেরিকান গভর্নমেন্ট কিন্তু আশ্বস্ত করেছিল বাংলাদেশ গভর্নমেন্টকে যে সেখানে একটা 74 একটা বন্যাও হয়েছিল, যার ফলে আউশ ধান এবং আমন ধান দুটোই নষ্ট হয়ে যায়। এগুলো আমাদের জানতে হবে যে এটাকে ন্যাচারাল ক্যালামিটি বলে, আমাদের দেশে যেটা হইতো আগে প্রায় তাই। তো সেখানে আউশ ধান এবং আমন ধান দুটো সিজনের ধানই তখন ডুবে গিয়েছিল, এবং আমন ধানটাও নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে এই দুর্ভিক্ষটা এসেছিল। এবং সেখানে আমেরিকান গভর্নমেন্ট আশ্বস্তও করেছিল, এবং 74 সালে ডক্টর হেনরি কিসিঞ্জার এসেছিলেন, তিনিও এসে বঙ্গবন্ধুকে বলেছিলেন যে না, দুর্ভিক্ষকে আপনি যাতে মোকাবেলা করতে পারেন সেরকম আমরা খাদ্য সামগ্রী অবশ্যই পৌঁছাবো। কিন্তু আপনারা এটা জানেন যে দুর্ভিক্ষ এবং খাদ্য পাঠিয়েও দিল, এবং যে খাদ্য জাহাজটা পরে ফিরিয়ে নেওয়া হলো কেন, তারা একটা কারণ দেখালেন যে কিউবাতে বাংলাদেশ পাট রপ্তানি করেছে, দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। এবং যার ফলে আমেরিকা পাঠিয়েছিল দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য যতটুকু খাদ্য সামগ্রী দরকার, যত পরিমাণ, তার পর্যাপ্ত পরিমাণেই পাঠিয়েছিল আমেরিকা। কিন্তু ওই ইস্যুতে যে পাট কেন কিউবাতে রপ্তানি করা হলো, সেটাই হলো সবচেয়ে বড় সমস্যা। সেটা কিন্তু একটা সার্বভৌমত্বের প্রশ্ন। আমি কোন দেশে পাট রপ্তানি করব না করব, এটা স্বাধীন দেশের নিজস্ব এখতিয়ার, কিন্তু আমেরিকা এটা টলারেট করেনি। সুতরাং এটা মিসম্যানেজমেন্ট না। পরে যখন দুর্ভিক্ষ ছেড়ে গেল, 75 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় 15ই আগস্ট, হত্যার পূর্ব মুহূর্তে এই দেশে কোনো দুর্ভিক্ষ তখন ছিল না। আওয়ামী লীগ গভর্নমেন্ট ট্যাকেলড দ্য সিচুয়েশন ইন এ ভেরি ভেরি পারফেক্ট ওয়ে। তো সুতরাং এইগুলো যেমন এইগুলো অনেক ধরনের প্রচার হয়, যে প্রচারগুলো আমরা যদি ভালোভাবে অ্যাড্রেস না করি, এগুলো জনমনে এক ধরনের ধারণা তৈরি করে। আর আরেকটা রাসেল ভাইপার সম্পর্কে তো উনি বলেই গেলেন, দেখলেন তো রিউমার কিভাবে আসে, যে ওইখানে সাপের চাষ ইন্ডিয়াতে করে শত্রুতামূলক ভাবে সাপ ছেড়ে দিচ্ছে। হতে পারে এটা রিউমার না, এটা হতে পারে এখনো বিশ্বাস করা অনেকে, কারণ এটা এখনো পর্যন্ত চূড়ান্ত আর কি। মানে আমরা দেখি, আমার মনে হয় এইগুলো অনেকটা হঠাৎ করে বেড়ে যাওয়াটা তো স্বাভাবিক নয়, বেড়ে গেছে। 75 সালে বাংলাদেশ আসলে রিউমারে ভরে গিয়েছে, তখন কিন্তু আমি ভালোই বুঝি। না, এটা এইভাবে বললে হবে না। কথা আমি বরাবরই, সাগর ভাই, দুর্নীতির কোথায় অতিরঞ্জিত করা হচ্ছে সেটা একটু শুনতে চাই। আমি এখনো বলবো যে অবশ্যই সরকারকে এই বিষয়টি শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা যাই বলেন না কেন, তিনি যেই স্টেটাস
যে সার্ভিসে ওনার যে স্ট্যাটাসই থাকুক, যেই পদবিতেই থাকুক, তিনি পুলিশেই থাকেন, তিনি সেনাবাহিনীতেই থাকেন, বা তিনি সরকারের অন্য কোনো অ্যাডমিনেই থাকেন, বা রাজস্ব বিভাগেই থাকেন, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা বা কর্মচারীকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং কঠোর হস্তে দুর্নীতি দমন করতে হবে। এর কোনো বিকল্প নাই, কারণ দুর্নীতি এক ধরনের ব্যাধি। আমি তো বললাম স্যার চলে গেলেন, না প্রকৃতির বিচার বলতে আমি যেটা বলছি শোনেন, আমার কথাটা বলার জন্য দেন। আমি আসলে একটা সিম্বলি করতে বলেছি। যেমন আমি ফরহাদ হোসেন, আমি যদি অবৈধভাবে অঢেল অর্থ আহরণ করি, আমার ছেলে তখন চাইবেই টাকা, কারণ আমার ছেলে জানে যে আমি অবৈধভাবে প্রচুর অর্থ উপার্জন করছি। তো এই ছেলেটা তো উচ্ছন্নে যাবে, এটাই প্রকৃতির বিচার। না, উচ্ছন্নে যায় না। 15 লাখ টাকা দিয়ে ছাগল কেনে, 52 লাখ টাকা দিয়ে গরু কেনে, আর এখনকার মেয়েরা বাপের টাকা দিয়ে বিশাল বিশাল দামি দামি গাড়িতে চড়ে। এ হলো বাস্তবতা। এখন আপনার ওই মানে অনেকটাই বাস্তবতা, এটা তো সত্যি, আমি ডিফার করছি না, আই এগ্রি। এবং এই ব্যবস্থা, এই যে সামাজিক অবস্থাকে খারাপ করছে, তো এটা পুরো সামাজিক অবস্থাকে ইমব্যালেন্সড করে দিচ্ছে। কেউ কেউ কোনটা মোটা দাগে বিষয়টা হলো যে এই যে দুর্নীতি করবার একটা বড় ধরনের সুযোগ পাচ্ছে সরকারের অধীনে, সরকার সেখানে তাদেরকে ক্যাপচার করা বা তাদেরকে বিচার সম্মুখীন করার তো দূরের কথা, বরং এই যে আজকে ওবায়দুল কাদেরের যে স্টেটমেন্ট, এতে কি মনে করেন কিনা তাদেরকে আবারও কোনোভাবে রিহ্যাবিলিট করার একটা প্রচেষ্টা? আমরা একটু দেখি, আমরা অ্যান্টিসিপেশনে না গিয়ে আমরা একটু দেখি, কারণ বিষয়গুলো নিয়ে তো তদন্ত হচ্ছে। যেমন বেনজিরের ব্যাপারে তদন্ত হচ্ছে, ডক্টর মতিউরের ব্যাপারে অলরেডি তদন্ত শুরু হয়েছে। আমরা যতদূর জানি, এবং একটা জিনিস শুনেন, দুর্নীতি হচ্ছে, অনেক দুর্নীতি হচ্ছে, কিন্তু এগুলো তদন্ত হচ্ছে। আগে অনেক অফিসারই কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির তদন্ত হতো না, তারা নির্বিঘ্নে রিটায়ার করে চলে যেতেন। আমি যদি এখন রাজস্ব বিভাগের কথা বলি, এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, গঠিত হয় দুটো শাখায়, একটা হলো কাস্টমস বিভাগ, একটা হলো আপনার এই যে ট্যাক্স বিভাগ। কাস্টমস, এক্সাইজ, ট্যারিফ, ভ্যাট, কাস্টমস, এক্সাইজ, ট্যারিফ, ভ্যাট, এই চারটা অর্গান মিলে যে বিল্ডিংটা, সেটাকে বলে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। আমি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর কর্মকর্তাদের অনেক আগে থেকে চিনি। আমি আজকে যদি নাম বলি, আমি নামই বলে ফেলি, বলতে অসুবিধা কোথায়? আপনার আবু হেনা, উনি কাস্টমস এর মেম্বার ছিলেন, প্রথম ছিলেন অ্যাডমিনে, পরে ছিলেন কাস্টমস মেম্বার, কাস্টমস পরে ছিলেন মেম্বার অ্যাডমিন, এবং এক সময় তিনি চিটাগাং এর কমিশনার, কাস্টমস এর কালেক্টরও ছিলেন, সি কাস্টমসে। এই ভদ্রলোক তো এমপি ইলেকশনও করেছেন বিএনপি থেকে, টেক্সাসে মারা গিয়েছেন। টেক্সাসে তো তার দুইটা বাড়ি, বাড়িধারাতে বাড়ি আছে, উত্তরাতে বাড়ি আছে। সে আমলে দেন আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ মাস্টার্স। শুধু তাই নয়, টাকা হলে যা হয়, উনি ওনার আগের স্ত্রী, উনি কিন্তু ওনার শ্বশুর ওনাকে পড়িয়েছিল। ওনার প্রথম স্ত্রীর লেখাপড়া তেমন ছিল না, তাই প্রথম স্ত্রী দিয়ে আর মন বসে নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রিতে পড়া এক মেয়েকেও উনি বিয়ে করেছিলেন। কিন্তু ওনার দুই ছেলে আমেরিকাতে থাকতো, বাবার এই দ্বিতীয় বিবাহ শুনে তারা আমেরিকা থেকে মার কাট করে ফিরে এসে বাবাকে চার্জ করার পরে সেই মেয়েকে বাধ্য হয়ে উনি আবার তালাকও দিয়েছিলেন। এই ধরনের ঘটনা কিন্তু এই যে কাস্টমস ট্যাক্স বিভাগে আছে। তারপরেও তো কাস্টমসে অনেক, আমি বলছি না সৎ অফিসার নাই, যেমন অনেক সৎ অফিসার তো ছিল, যেমন এই ডক্টর নাজমুল হাসান কালিমুল্লাহ স্যারের যে শ্বশুর, উনিও এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, বাট হি ওয়াজ এ ভেরি অনেস্ট ম্যান। পরে উনি কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যাডভাইজারও ছিলেন, তার বিরুদ্ধে একটি অভিযোগও নাই। আকবর আলী খান, আমি অবশ্যই বলবো, একটি অভিযোগও নাই। ডক্টর আকবর আলী খান কিছুদিন আগে মারা গেলেন, এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ডক্টর মশিউর রহমান, আমি নামে নামে বলেছি, তাদের বিরুদ্ধে পয়সার কোন দুর্নীতির অভিযোগ আছে না। দুর্নীতি হলো এমন একটা জিনিস, তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আমলে শাহ এহান্নান ছিলেন, উনি আমাদের রাজনীতি করতেন না, উনি ছিলেন জামাতপন্থী মানুষ, অনেস্ট। আমি যার যেটা আছে অবশ্যই স্বীকার করবো। শাহ এহান্নান, ডক্টর বশির, ডক্টর আকবর আলী খান, তারপরে আমাদের স্যারের কালিমুল্লাহ স্যারের শ্বশুর আমিনুল ইসলাম, অত্যন্ত মানে সৎ অফিসার ছিলেন তো এগুলো, তারা তো আওয়ামী লীগের আমলে তো কাজ করেছে। এখন প্রশ্ন হইল যে হ্যাঁ, ব্যক্তি বিশেষ চারিত্রিক বিচ্যুতির জন্য এগুলা ঘটে, সরকারের দায়িত্ব আছে যে অফিসার করাপ্ট তাকে অবশ্যই আইনের আওতা আনতে হবে
এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তাকে অবশ্যই দিতে হবে, এমন ভাবে দিতে হবে যে অন্যান্য যে প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা যে বিভাগেই আছেন তারা যেন এই কাজটি আর না করেন, এটা দেখে। এখন যে এটা প্রশ্ন করার আগেই বলে ফেলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছেন এবং আগামীকাল সে সাপোজ টু মিট নরেন্দ্র মোদী। এখন কিছুদিন আগে যিনি গেলেন এটা তো করোনেশন, এটা অভিষেক, উনি প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের মতো উনি নির্বাচিত হয়েছেন, অভিনন্দন জানাতে গিয়েছেন। সেখানে রাষ্ট্রীয় অতিথি হিসাবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরাও গেছেন, যারা রাষ্ট্রপ্রধান পাঠাননি, সরকার প্রধান পাঠাননি, তারা হয়তো ফরেন মিনিস্টার বা কোনো লেভেলের কোনো মন্ত্রীকে পাঠিয়েছেন, সেটা একটা রীতি বা প্রথা। আর এখন যে গিয়েছেন সেটা রাষ্ট্রীয়, আপনারা যে যে কারণে বলছেন তিস্তার প্রকল্প নিয়ে কথা হবে, সেটা আমরা অনুমান করছি, আমরা এখনো ভালো করে কিছু জানি না। কালকের মধ্যে, কালকে হয়তো সন্ধ্যা বা বিকেল বা সন্ধ্যার পরে আমরা এটা খোলাসা হবে যে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি একটি কথা বলি, ভারতের এখন কয়েকটা বিষয় আছে, এইসব বিষয়ে আসলে আমাদের ক্ষেত্রে আমাদের প্রাপ্তিটুকু কতটুকু আদায় করতে পারবে এই সফরে, এর আগে তো কখনোই পারে নাই আওয়ামী লীগ বা বিএনপি বা বিরোধী দলগুলোর দাবি এই সফরে কোনো কিছু আনতে পারবে কিনা, যদি না আনে তাহলে জনগণ ক্ষমা করবে না, একজন বিএনপি নেতাও বলেছেন। এক্ষেত্রে আপনি কতটুকু সফল হবে বলে প্রধানমন্ত্রী মনে করছেন? এর আগে পারেনি, তিস্তার পানি বন্টন থেকে শুরু করে অনেক কিছু নিয়ে আগে আসুক, উনি যদি কিছু আনতে না পারেন তারপরে আমরা জনগণের রিয়াকশনটা দেখবো। আগে থেকে বলছি কেন, আমি যেটা বলছি এটা খুব গুরুত্বপূর্ণ, এখন যেটা বলছি গুরুত্বপূর্ণ বিষয়। এখন যে কোনো ভাবেই হোক জিওপলিটিক্যাল একটা চেঞ্জ এসছে, যার জন্য চায়না এবং ইন্ডিয়ার মধ্যে যে মারমার কাটকাট সম্পর্ক, হস্টাইলিটি, সেটার কিন্তু অনেকটা মিনিমাইজেশন চলে আসছে। এবং এইখানে আপনি দেখবেন যে কংগ্রেসেরও অনেক এবং বিজেপিতেও অনেক আছেন, নেতা আছেন, এবং আপনার এই ভারতের অনেক ব্যুরোক্রেট আছেন, তারা অনেকে কাজে আছেন, মানে কর্মরত আছেন, এখনো অনেকে রিটায়ার করে গেছেন, তারাও কিন্তু এখন রিভিজিট করতে চায়, রিভাইজ করতে চায় এই ইন্ডিয়া এবং চায়না রিলেশনটাকে, যে এই দুটো কান্ট্রির মধ্যে এত হোস্টাইলিটি থাকলে একটা বড় তৃতীয় শক্তি এখানে সুযোগ নেয়। বার্মা অ্যাক্টকে আপনি অস্বীকার করতে পারবেন না, 2022 সালে যেটা করেছে, এবং সেটা বার্মা অ্যাক্টের যে প্রিন্সিপলস গুলো আছে সেগুলো যদি আপনি পড়েন দেখবেন যে আমেরিকা কি চায়। আমেরিকা যদি কোনো মিলিটারি বেস চায় তাহলে সেটা চায়না এবং ইন্ডিয়ার জন্য সুখকর হবে না। সেই জন্য চায়না এবং ইন্ডিয়া কিন্তু আগের যে অবস্থা 62 সালের যুদ্ধ এবং দালাই লামাকে আশ্রয় দেওয়ার পর চায়নার যে অ্যাংরি, সবকিছু চায়না যে অ্যাংরি হয়েছিল, চোয়েনলাই বিশেষ করে, এইগুলোকে মিনিমাইজ করার একটা পথ চলছে। এখন এই অবস্থায় দেখা যাবে যে আমাদের যে ডিলিংটা দুটো দেশের সাথে, আমার মনে হয়, আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী ইকুয়ালি কম্পিটেন্সি শো করবেন রিলেশন উইথ চায়না অ্যান্ড ইন্ডিয়া ইন এ ভেরি ব্যালেন্স স্ট্যাচিউ, আমি যেটা মনে করি। আপনি সেটা বলেন।